2 ঘন্টা সময় দিলাম তোমাকে, এর মধ্যে আমাকে জানাবে আমার গাড়ি ব্লাস্ট হলো কিভাবে। 2 ঘন্টা মানে 2 ঘন্টা, মনে থাকে যেন। অর্ণব কল কেটে ডায়াল করলো আবিরের নাম্বারে। আবির ফোন রিসিভ করতেই ওকে বলার সুযোগ না দিয়ে বলল, আনায় অজ্ঞান হয়ে গিয়েছিল, ওকে আমি বাসায় দিয়ে এসেছি। আন্টি বারবার আমাকে ওর অজ্ঞান হয়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করছিল। আমি বলেছি তোর থেকে জেনে নিতে, তুই কোনো মতে ওদিকটা সামলে নিস, আমাকে ফ্রি হয়ে তোকে সব কিছু বলবো। বনুর কি হয়েছে? ও না অফিসে ছিল, তুই ওকে কোথায় পেলি? অর্ণব ওকে ধমক দিয়ে বলল, বললাম তো ফ্রি হয়ে বলবো। এদিকে অনেক বড় ঝামেলা হয়ে গেছে, তুই ওদিকটা সামলে নিস। অর্ণব আবিরকে কিছু বলতে না দিয়ে কল কেটে দিল। ওর মাথায় একটাই চিন্তা, হঠাৎ করে গাড়িটা এভাবে ব্লাস্ট হওয়ার কারণ কি? এটা কি চক্রান্ত? শিওর না হয়ে কিছুই বলা যাচ্ছে না। অর্ণব ব্লাস্ট হওয়ার জায়গায় চলে এসেছে। এতক্ষণে আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। শুনশান রাস্তা হওয়ায় কারো কোনো ক্ষতি হয়নি। আশেপাশে মিডিয়ার লোকের অভাব নেই। এমপির গাড়ি ব্লাস্ট হয়েছে বলে কথা, সব নিউজ রিপোর্টার নিউজ করতে আসবে, এটাই স্বাভাবিক। অর্ণব গাড়ির ভেতর থেকে ওর শখের গাড়ির ধ্বংসাবশেষ দেখছে। অর্ণব তাপসকে ফোন করে ডেকে বলল এদিকটা সামলাতে, ওর কিছু ভালো লাগছে না। আনের জ্ঞান ফিরেছে, অনেকক্ষণ হয়েছে। জ্ঞান ফেরার পর সবাই অনেক জিজ্ঞাসা করেছে, কিন্তু আনেয়া মুখ খোলেনি। ও এখনো ঘড়ির মধ্যেই আছে। সবাই ওকে এটা ওটা অনেক কিছু জিজ্ঞেস করেছে। আবির ওদেরকে থামিয়ে দিয়ে বলেছে আনায়াকে কিছু জিজ্ঞেস করতে না, ওকে রেস্ট নিতে দিতে, যেন ও নিজেকে সামলে নিতে পারে। আশালতা বেগম মেয়েকে নিজের হাতে খাইয়ে দিয়ে গেছেন। আনায়া এখনও একই ভঙ্গিতে বসে আছে। ওর চোখের সামনে এখনও ব্লাস্ট হওয়ার ঘটনা ভাসছে। কল্পনা হচ্ছে যদি তখন অর্ণব গাড়িতে থাকতো তাহলে ওর কি অবস্থা হতো। ভাবতেই আনায়ার গা কাটা দিয়ে উঠছে। অন্ধকারে আচ্ছন্ন ঘরে এক যুবক রকিং চেয়ারে বসে পাশে রাখা টেবিলে আঘাত করে বলল, শিট, এবারের মতো বেঁচে গেলে। শালা কই মাছের চান। অতঃপর বিশ্রী হাসি দিয়ে বলল, কিন্তু পরের বার আর বেঁচে ফিরতে পারবে না। আমি ওকে ধ্বংস করে দিব। ধ্বংস। প্রতিটি নিউজ চ্যানেলে একই নিউজ, এমপি আশিয়ান শিকদার অর্ণবের গাড়ি ব্লাস্ট হয়ে আগুন ধরে গেছে। এটা কি দুর্ঘটনা নাকি চক্রান্ত? আবির বাড়ি এসেছে অনেক আগেই। বোনের অসুস্থতার কথা শুনে চলে এসেছে। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে সবাই কথা বলছিল। আবির হঠাৎ নিউজ দেখার জন্য টিভি অন করল। আকস্মিক এরূপ নিউজ দেখে আবির কয়েক মুহূর্তের জন্য থমকে গেল। কখন হলো এসব? তখন অর্ণবের সাথে কথা বলল, ও তো কিছুই জানালো না। আবিরের সাথে সাথে অবাক হলো বাড়ির সবাই। আবির পকেট থেকে ফোন বের করে অর্ণবের নাম্বার ডায়াল করলো, কিন্তু ফলাফল শূন্য, কেউ ফোন তুলছে না। বাড়ির সবাই একে একে অনেক প্রশ্ন করতে লাগলো আবিরকে। আবির তাদের কি জবাব দেবে? ও নিজেই তো কিছুই জানে না। তাও কিছু একটা বুঝ দিয়ে সবাইকে শান্ত করলো। হঠাৎ মাথায় এলো আনায়ের কথা। তাহলে আনায়া কি কিছু জানে? আবির দৌড়ে আনায়ের রুমে গেল। আনায়া এখনো একই ভঙ্গিতে বসে আছে, কোনো নড়চড় নেই, মনে হচ্ছে রোবট বসে আছে। আবির আনায়াকে অনেক প্রশ্ন করলো, কিন্তু আনায়ার কোনো হেলদোল নেই। ও আগের মতো একই ভঙ্গিতে বসে আছে, কোনো কথার উত্তর দিচ্ছে না। আবির বুঝলো এখন আনায়াকে কিছু জিজ্ঞেস করে লাভ নেই। আবির আনায়ার ঘর থেকে বেরিয়ে এলো। অর্ণব পার্টি অফিসে নিজের কেবিনে বসে আছে। ওর সামনে তাপস চিন্তিত হয়ে পায়চারি করছে। আকস্মিক টেবিলের উপর রাখা অর্ণবের ফোন ঝংকার তুলে বেজে উঠল। অর্ণব স্ক্রিনে থাকা নাম্বার দেখে সাথে সাথে রিসিভ করল। অপর পাশ থেকে কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না। অর্ণব হাত মুষ্টি বদ্ধ করল। ওর হাতের রগগুলো ফুলে উঠেছে, মুখ ধীরে ধীরে রক্তিম বর্ণ ধারণ করেছে। তাপস হঠাৎ অর্ণবের এমন পরিবর্তন দেখে ঘাবড়ে গেল। অর্ণব ফোন রেখে তাপস এর দিকে তাকাতেই তাপস আটকে উঠল। অর্ণবের চোখগুলো লাল লাল হয়ে গেছে। অর্ণবকে দেখে বোঝা যাচ্ছে ও প্রচণ্ড রেগে আছে, কিন্তু হঠাৎ অর্ণবের এভাবে রাগার কারণ খুঁজে পেল না। তাপস কোনো কথা না বলে বেরিয়ে গেল। তাপস বেরিয়ে যেতেই অর্ণবের ঠোঁটের কোণে ফুটে উঠল বাঁকা হাসি। এই হাসিতে মিশে আছে ভয়ঙ্কর কিছু। তুই এখনো অর্ণবের ভয়ঙ্কর রূপ দেখিস নাই। এই ভদ্র মুখোশের আড়ালের অর্ণব ভয়ঙ্কর, বড্ড ভয়ঙ্কর। ধ্বংস খেলা তুই শুরু করেছিস, তবে এর শেষটা করব আমি। অর্ণব ছাড় দেয় তবে ছেড়ে দেয় না মোটেই। তোর ধ্বংস আমার হাতে লেখা আছে, তুই শুধু বসে বসে তোর ধ্বংসের প্রহর গোনা শুরু কর।
অর্ণব শিকদার খুব শীঘ্রই তোকে ধ্বংস করতে আসছে। আবির হন্তদন্ত হয়ে অর্ণবের কেবিনে ঢুকলো। অর্ণবকে সামনে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। দোস্ত, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? এত কিছু ঘটে গেল আর তুই আমাকে বললিও না। নিউজ না দেখলে তো আমি জানতেই পারতাম না এত কিছু ঘটে গেছে। অর্ণব আবিরকে নিজের থেকে সরিয়ে বসতে বলল। দুই বন্ধু মুখোমুখি বসে আছে। অর্ণব আবিরকে ভরসা দিয়ে বলল, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। ওই মুহূর্তে আমি খুবই বিজি ছিলাম, সাথে অনেক টেনশনও ছিল, তাই তোকে জানানোর সময় পাইনি। তুই যখন ফোন দিয়েছিলি তখন আমি ব্লাস্ট হয়েছে সেখানে গেছিলাম। ওখানে এত বেশি ভিড়, সাথে আরও কিছু সমস্যা ছিল, তাই তোর ফোন ধরতে পারিনি। থেমে অর্ণব আবার জিজ্ঞেস করল, আনায়ার কি অবস্থা? ও কেমন আছে? ওকে তখন ওভাবে রেখে আসার পর এদিকের ঝামেলায় ওর কথা মাথা থেকে বেরিয়ে গেছে। বনুর সেন্স ফেরার পর থেকে কারোর সাথে কথা বলছে না। বাসার সবাই এত জিজ্ঞেস করলো কিন্তু ও পুরো সময় নিরুত্তর ছিল। আম্মুকে খাইয়ে দিয়েছে। আমি নিউজে তোর খবর দেখে ওর ঘরে গিয়েছিলাম ওকে জিজ্ঞেস করতে, যে দেখি ও একই ভঙ্গিতে বসে আছে। জানি না আমার বোনটার হঠাৎ কি হলো। অর্ণব কিছুটা ইতস্তত করে বলল, আসলে যখন ব্লাস্ট হয়েছে তখন আনায়া আমার সাথেই ছিল। আবির চেঁচিয়ে উঠে বলল। হোয়াট? অর্ণব আবিরকে পুরো ঘটনা খুলে বলল। আবির শুনে কোনো প্রতিক্রিয়া দেখালো না। আনায়া হয়তো বিষয়টা এখনো মেনে নিতে পারেনি, তাই এমন ব্যবহার করছে। তুই ওর সাথে কথা বলে ওকে বোঝা, দেখবি ও আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। আবির অর্ণবের কথায় সায় জানালো। আরো কিছু সময় দুই বন্ধু মিলে আড্ডা দিল। সেই ঘটনার পরে পেরিয়ে গেছে আরো এক সপ্তাহ। এই এক সপ্তাহে আনায়া নিজেকে অনেকটা সামনে নিয়েছে। আগের মতো হওয়ার চেষ্টা করছে, তবুও না চাইতে মাঝে মাঝে চোখের সামনে সে ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। তখন আনায়ার মাঝে ভীতি জেগে ওঠে। এই কয়েকদিন আনায়া বাসায় সময় কাটিয়েছে। ওকে অফিসে যেতে দেওয়া হয়নি। আনায়া বলেছিল কাজের মধ্যে থাকলে ওর ভালো লাগবে, তবে ওর মা জননী সে কথা মানতে নারাজ। তিনি কিছুতেই আনায়াকে পুরোপুরি সুস্থ না হয়ে বাড়ির বাইরে যেতে দেবে না। আনায়া বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে চা খাচ্ছে আর পরিবেশটা উপভোগ করছে। এমন সময় পাশে রাখা আনায়ার ফোন বেজে উঠল। আনায়া ফোনটা হাতে নিয়ে সাইলেন্ট করে রেখে দিল। অর্ণব ফোন দিচ্ছে ওকে। সেদিনের পর অর্ণব আনায়াকে অনেকবার ফোন দিয়েছে। আনায়া একবারও অর্ণবের ফোন তোলেনি। অর্ণব ওকে অনবরত ফোন দিলেও ও ফোন সাইলেন্ট বা বন্ধ করে রাখে। আনায়া আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আমার এই অভিশপ্ত জীবনের সাথে আমি কাউকেই জড়াতে চাই না। আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি একদমই চাই না। আপনি অনেক ভালো মানুষ এমপি সাহেব। আমি চাই আপনি আমাকে ভুলে অন্য কারোর সাথে ঘর বাঁধেন, তাকে নিয়ে সুখের রাজ্যে ভেসে যান। আমার ভাগ্যে আপনি নেই। আমার আধারে ঢাকা জীবন আধারেই রয়ে যাক। আনায়ার বিড়বিড় করার মাঝে নিচে হর্নের শব্দ শোনা গেল। আনায়া নিচের দিকে তাকিয়ে দেখল ওদের বাড়ির নিচে অর্ণবের পুড়ে যাওয়া গাড়ির মতো হুবহু দেখতে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। আনায়া ভেবে পেল না গাড়িটা এখানে কি করছে, আর কারি বা এই গাড়িটা। ওর সকল ভাবনায় অবসান ঘটিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো অর্ণব। নিত্যদিনের মতো সাদা পাঞ্জাবি পরা, হাতা কোনোই পর্যন্ত গোটানো। অর্ণব চোখ থেকে চশমা সরিয়ে পাঞ্জাবির বুকের কাজটায় ঝোলালো। আনেয়া ব্যালকনিতে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে অর্ণবের কাজকালাপ দেখছিল। ও ভেবেছে অর্ণব হয়তো ওকে দেখবে না, কিন্তু ওকে অবাক করে দিয়ে অর্ণব ওর ব্যালকনির দিকে তাকিয়ে হাত দিয়ে হাই দিল। আনেয়া প্রথমে ভেবেছিল অর্ণব হয়তো আবিরের সাথে দেখা করতে এসেছে, তবে এখনও বুঝতে পারছে অর্ণব ওর সাথে দেখা করতেই এসেছে। আনেয়া ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল। খুব জোরে শব্দ করে ব্যালকনির থাই গ্লাস লাগিয়ে দিল। অর্ণব নিজ থেকে আনেয়ার সকল কার্যকলাপ দেখল। ও ভেবে পাচ্ছে না হঠাৎ করে আনেয়ার ওকে ইগনোর করার কারণ কি। অর্ণব ভেতরে গেল, সবার সাথে দেখা করে কথা বলল, কিন্তু আনায়ার দেখা পেল না। নীলিমাকে আনায়ার কথা বলতে নীলিমা আনায়াকে ডাকতে গিয়েছিল, তবে ফিরে এসেছে একা। আনায়া কোনোভাবেই অর্ণবের সামনে আসতে যাচ্ছে না। অর্ণবকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হলো। গধূলি বিকেলে আকাশে স্বল্প মেঘের আনাগোনা। আনায়া নিজের ঘরে বসে ল্যাপটপে মুভি দেখছে। মাঝে কেটে গেছে আরও অনেকগুলো দিন। অর্ণব আনায়াকে এর মাঝে আর কোনো ফোন দেয়নি, আর না বাসায় এসেছে।
আনায়া ওপরে ওপরে খুশি দেখালেও ভেতরে ভেতরে পুড়ে মরছে অর্ণব নামক পুরুষের বিরহে। এই যে মানুষটা তাকে ফোন দিচ্ছে না, হঠাৎ তার সাথে দেখা করতে আসে না, এগুলো আনায়াকে পোড়াচ্ছে। কিন্তু আনায়া সেটা প্রকাশ করছে না। ও সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে সামলানোর, তবে ও ব্যর্থ। আনায়া মনে মনে ভাবছে, তবে কি ও অর্ণবের প্রেমে পড়ে গেল? ভালোবেসে ফেললো অশুভ পুরুষটাকে? একবার মনে হয় ও অর্ণব নামক পুরুষের ভালোবাসায় মত্ত হয়ে গেছে, তাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। পর মুহূর্তে মনে হয় এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আনেয়া অর্ণবের ক্ষতি হোক সেটা মোটেই চায় না, তাই তো এক পা এগিয়ে দু পা পিছিয়ে আসে। আনেয়ার ভাবনার মাঝে ওর ঘরে ঢুকে আবির। আনেয়াকে এভাবে একদিনে কিছু ভাবতে দেখে ওর মাথায় কাঠটা মেরে বলল, কিরে, ল্যাপটপে মুভি ছেড়ে তুই কোন ভাবনা শহরে ডুবে আছিস? আনেয়া হতচকিত হয়ে উঠল, নিজেকে সামনে মাথা ডলতে ডলতে বলল, কিছু না, এমনি। সত্যি করে বল, কি ভাবছিলি? আনায়া কথা ঘোরাতে বলল, তেমন কিছু না, তুই বল, তুই হঠাৎ আমার রুমে কি করছিস? আবির বিছানায় বসতে বসতে বলল, ভাবছিলাম অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, চল দুই ভাই বোন মিলে ঘুরে আসি। আনায়ার প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল, দুজন কেন? সবাই মিলে? আম, কেন নয়? আবির থতমত খেয়ে বলল, কিছু না, আরে বুঝিস না, সবাই মিলে গেলে তোর ভাগে কম পড়বে। তাই চল তুই আর আমি দুই ভাই বোন মিলে ঘুরে আসি, সবাই মিলে অন্য একদিন যাব। আনায়া কিছুক্ষণ আবিরের দিকে সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করে হেসে আবিরের গাল টেনে বলল, আমার সুইট ভাইটা, আমি রেডি হয়ে নিচ্ছি, তুইও রেডি হতে যা। আনায়া রেডি হতে চলে গেল। এতক্ষণে আবির স্বস্তির নিঃশ্বাস ফেল। পকেট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করে পাঠিয়ে দিল কারো কাছে। অতঃপর নিজেও চলে গেল রেডি হতে। আনায়া আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। তৈরি হওয়া শেষে নিজেকে একবার আয়নায় দেখে বেরিয়ে পড়ল। আবির গাড়ি থামালো একটা পার্কের সামনে। দুই ভাই বোন একসাথে পার্কের ভিতরে ঢুকলো। আনায়া পার্কটা ঘুরে ঘুরে দেখছে। আবির দেখছে ওর আদরের ছোট্ট বোনটাকে। সে ছোট্ট আনায়া কত বড় হয়ে গেছে। ছোটবেলায় যখন আনায়া জন্ম নিয়েছিল তখন আবির ওকে কোলে নিয়ে কতই না খুশি হয়েছিল। দু ভাইয়ের অনেক আদরের বোন আনায়া। আবির আনায়াকে বলল, তুই থাক, আমি তোর জন্য আইসক্রিম নিয়ে আসছি। আনায়া সম্মতি দিলে আবির চলে গেল। আনায়া পাশের একটা বেঞ্চে বসলো। হঠাৎ কোত্থেকে একটি বাচ্চা মেয়ে এসে আনায়ার সামনে ফুল ধরল। আনায়া বাচ্চাটাকে জিজ্ঞেস করল। ফুল কার জন্য? বাচ্চাটা মিষ্টি হেসে দিয়ে বলল। আনায়া বাচ্চাটার কাছ থেকে ফুল নিয়ে ওকে আদর করে দিল। আনায়া বাচ্চাটাকে কিছু জিজ্ঞেস করবে তার আগেই বাচ্চাটা দৌড়ে চলে গেল। একটু পর আরেকটা বাচ্চা ফুল নিয়ে এলো। এভাবে পরপর অনেকগুলো বাচ্চা আনায়াকে ফুল দিয়ে গেল। আনায়া তো অবাক, হঠাৎ বাচ্চারা ওকে ফুল দিচ্ছে কেন? আনায়া একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো। তোমরা আমাকে ফুল দিচ্ছ কেন? আনায়া ভ্রু কুঁচকে বলল। কে সেই ভাইয়া? বাচ্চাটা মুখে আঙুল দিয়ে বলল। বাচ্চাটা দৌড়ে চলে গেল। আনায়া আবার নিজের জায়গায় বসে পড়ল। ভাবনায় মত্ত হলো কে এই ফুলগুলো পাঠালো, কে হতে পারে সেই ব্যক্তি। আনায়ার চেনা কেউ? আনায়ার ভাবনার মাঝে কেউ একজন আনায়ার সামনে বসলো। আনায়া ধ্যান ভেঙে তাকিয়ে দেখে ওর সামনে অর্ণব হাঁটু ভেঙে বসে আছে, হাতে এক গুচ্ছ গোলাপ। শোনো মেয়ে, তোমায় বলছি, বড্ড বেশি ভালোবাসি তোমাকে। তুমি হলে আমার মনের একমাত্র রানী, তুমি হবে আমার অর্ধাঙ্গিনী। তোমার হাতে হাত রেখে দেখতে চাই ভালোবাসার শহর, তৈরি করতে চাই প্রেমের তাজমহল, যে তাজমহল জুড়ে থাকবে শুধু তোমার আনাগোনা, যেখানে ভালোবাসায় থাকবে না কোনো মানা। তুমি কি রাজি? বলো না। রাজি হলে বলো, ডাকবো তাড়াতাড়ি কাজে, করবো তোমায় বিয়ে, পালকিতে চড়িয়ে যাব তোমায় নিয়ে শ্বশুর বাড়ি। আনিয়া হতবাক হয়ে তাকিয়ে আছে অর্ণবের দিকে। যেই মানুষটা এতগুলো দিন তার কোনো খোঁজ নেয়নি, হঠাৎ করে তাকে এভাবে নিজের সামনে দেখে আনায়া কেন যেন বিশ্বাস করতে পারছে না। আনায়া হাত বাড়িয়ে অর্ণবের গালে রাখলো। মানুষটাকে নিজের সামনে দেখে কি প্রতিক্রিয়া দেখাবে আনায়া বুঝতে পারছে না।
অর্ণব আনায়ার সামনে চুটকি বাজাতেই আনায়ার ধ্যান ভাঙল। আনায়ার সাথে সাথে ওর হাত সরিয়ে নিল। অর্ণব এখনো ওর পানে তাকিয়ে আছে ওর উত্তর শোনার জন্য। আনায়াকে কিছু বলতে না দেখে অর্ণব পুনরায় জিজ্ঞেস করল, কি হলো, কিছু বললে না যে? বলো না, হবে আমার অর্ধাঙ্গিনী। আনায়া ওর দিকে তাকিয়ে বলল, আমার উত্তর যদি না হয়? অর্ণব কিছুটা ধাক্কা খেল। ও জানতো আনায়ার উত্তর এমনটা হতে পারে, তাই নিজেকে সামলে বলল, অপেক্ষা করব। আর যদি হ্যাঁ হয়? এখনই কবুল পরে আমার নামে লিখে নিব। আনায়া কিছু বলছে না, কি যেন এক মনে ভাবছে। অর্ণব ওকে কিছু না বলতে দেখে জিজ্ঞেস করল, কোনটা তোমার উত্তর ধরে নিব? আনায়া কিছুক্ষণ সময় নিয়ে ভাবল, অতঃপর অর্ণবের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলল, দ্বিতীয়টা ধরে নিন। অর্ণব খুশিতে আনায়াকে জড়িয়ে ধরল। আনায়াও জড়িয়ে নিল অর্ণবকে। অর্ণব আনায়াকে ছেড়ে উঠে দাঁড়ালো। আনায়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সামনের দিকে হাঁটা দিল। আনায়াও তাল মিলিয়ে হাঁটছে অর্ণবের পাশে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গেলেই দেখতে পারবে। আরে ভাইয়া তো আমায় খুঁজবে। ওর কথা তোমাকে ভাবতে হবে না। আনায়াকে গাড়িতে বসিয়ে অর্ণব নিজে বসলো ড্রাইভিং সিটে। ফোনে কারো নাম্বার ডায়াল করে বলল, তোরা সব ব্যবস্থা কর, আমি আসছি ওকে নিয়ে। ওপাশ থেকে কি বললো কিছুই শুনতে পেল না আনায়া। অর্ণব ফোন কেটে আনায়ার দিকে তাকালো। অর্ণব একদিনে তাকিয়ে আছে ওর সামনে বসা মায়াবতীর দিকে। এই মায়াবতীকে যে ওর চাই, সারা জীবনের জন্য নিজের করে চাই, না হলে যে ওর হাসপাস লাগবে, মন আনচান আনচান করবে, ওর হৃদয় ফাঁকা ফাঁকা লাগবে। তাই অর্ণব আজ এই মায়াবতীকে সারা জীবনের জন্য নিজের নামে লিখে নেবে। কিছুক্ষণের ব্যবধানে অর্ণব একটা বিল্ডিংয়ের নিচে গাড়ি থামালো। আনায়ার হাত ধরে দোতলায় চলে এলো। আনায়া তাকিয়ে দেখলো গোটা গোটা অক্ষরে লেখা কাজী অফিস। আনায়া ভেবে পেল না ওরা এখানে কেন এসেছে। অর্ণব কি জিজ্ঞেস করলো, আমরা এখানে কেন এসেছি? মানুষ যা করতে আসে আমরাও তাই করতে এসেছি। আনায়া কিছুটা চেঁচিয়ে বলল। মানে? অর্ণব শান্ত ভঙ্গিতে পকেটে হাত গুজে বলল, বিয়ে করতে এসেছি আমরা। এখন? এভাবে কাউকে না জানিয়ে? হ্যাঁ, এখন বলা তো যায় না। কখন তোমার মুড চেঞ্জ হয়ে যায় তখন বলবে আমি আপনাকে বিয়ে করব না। আমি সেই রিস্ক নিতে পারবো না। তাই এখন আমরা বিয়ে করব, দিন বাসায় যাব। কিন্তু এখন এখানে মা বাবাকে না জানিয়ে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। সেইটা নিয়ে তোমায় ভাবতে হবে না, আমি সব সামলে নিব। তুমি শুধু কবুল বলবে, এতেই চলবে। আনায়াকে নিয়ে অর্ণব ভেতরে ঢুকল। অর্ণবের কিছু ফ্রেন্ড এসেছে, তাদের মধ্যে দুটো মেয়েও আছে। তারা আনায়ার মাথায় একটা লাল ওড়না জড়িয়ে দিল। আনায়াকে নিয়ে বসানো হলো অর্ণবের পাশে। কাজী সাহেব আনায়াকে কবুল বলতে বললে আনায়া অসহায় চোখে তাকালো অর্ণবের দিকে। তখন কেউ আনায়ার মাথায় হাত রাখলো। আনায়া তাকিয়ে দেখলো আবির দাঁড়িয়ে আছে। আবির বোনের হাত শক্ত করে ধরে ওকে আশ্বাস দিল। আনায়া ভাইকে পাশে পেয়ে স্বস্তি পেল। বুক ভরে শ্বাস নিয়ে বলে দিল কাঙ্ক্ষিত সেই শব্দ। অর্ণবের মনে প্রশান্তির ছোঁয়া। অর্ণবকে কবুল বলতে বললে ও সময় না নিয়ে ফটাফট বলে দিল। অর্ণবের বলার ধরনে সবাই হেসে দিল। অতপর দুজন কাবিন নামায় স্বাক্ষর করে বাধা পড়ে গেল এক পবিত্র সম্পর্কে। সবাই সমস্বরে বলল, আলহামদুলিল্লাহ। আনায়াদের ড্রয়িং রুমে বসে আছে সবাই। অর্ণব তার পরিবারকে ফোন করে বলেছে আনায়াদের বাড়িতে চলে আসতে। সবাই উৎসুক হয়ে বসে আছে অর্ণবের কথা শোনার জন্য। অর্ণব প্রথমে সবার মুখ অবলোকন করে নিল। কথাটা শোনার পর কার কি রিয়াকশন হবে সেটাই দেখার পালা। অর্ণবের বাবা ইমতিয়াজ সাহেব ছেলের এই নীরবতা পছন্দ হলো না। তিনি বলে উঠলেন, কি কথা বলবে সেটা বলছো না কেন অর্ণব? যা বলবে তাড়াতাড়ি বলো। তোমার নীরবতা পালন করা দেখার জন্য বসে নেই আমরা। অর্ণব নিজেকে সামনে নিয়ে বলল, আমি আর আনায়া দুজন বিয়ে করে নিয়েছি। কথাটা যেন বিস্ফোরণ ঘটালো। সবাই অদ্ভুত নজরে ওদের দিকে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের পাশে দাঁড়িয়েছিল। ও ধীরে ধীরে অর্ণবের পেছনে চলে গেল। অর্ণব তার বাবার রিয়াকশন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। ও যত বড় এমপি হোক না কেন, বাবাকে অর্ণব ভয় পায়। ভয় পায় বলতে খুবই সম্মান করে।
একসময় ওর বাবাও একজন রাজনীতিবিদ ছিলেন। ছেলেমেয়েরা যদি কোনো ভুল করে তাহলে তিনি গর্জে ওঠেন। এমনি সময় সে ছেলে মেয়েদের কাছে বন্ধু সমান। ইমতিয়াজ সাহেব হাতে ধরে ছেলেকে রাজনীতি শিখিয়েছেন। অর্ণবের সকল চিন্তা তার বাবাকে নিয়ে। অর্ণবের বাবা আর আনায়ার বাবা একে অপরের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে আচমকা দুজনে হাঁ হাঁ করে হেসে দিলেন। তাদের সাথে হেসে দিল সবাই। আনায়া এদের এভাবে হাসতে দেখে ব্যাকল বানে গেল। ও অর্ণবকে খোঁচা দিয়ে ফিস ফিস করে জিজ্ঞেস করল, ওনারা সবাই এভাবে হাসছেন কেন? আমি কিভাবে বলবো? তুমি যেখানে আমিও তো সেখানে। অর্ণবের বাবা ইমতিয়াজ সাহেব হাসি থামিয়ে বললেন, তোমরা কি মনে করেছো আমরা তোমাদের বিয়ের ব্যাপারে কিছুই জানি না? তাহলে তোমরা ভুল ভাবছো। আবির আমাদের আগেই বলে দিয়েছিল। আমরা তো এতক্ষণ অভিনয় করছিলাম তোমাদের রিয়াকশন দেখার জন্য। অর্ণব কটমট চোখে আবিরের দিকে তাকালো, তবে আবির ওকে পাত্তাই দিল না। আবির তো ব্যস্ত অহনাকে দেখতে। তার প্রিয়সীকে দেখে সে তার চোখ ঝুরাচ্ছে। অর্ণবের এমন রাগী লোক দেখতে তার বইয়েই গেছে। ইমতিয়াজ সাহেব অর্ণবের দিকে তাকিয়ে প্রশ্ন করল, আমরা তো তোমাদের বিয়ে এমনি দিতাম, তাহলে তোমাদের কাজী অফিসে যেয়ে বিয়ে করার কি দরকার ছিল? অর্ণব আমতা আমতা করে বলল, আসলে বাবা, আমার খুব ইচ্ছে ছিল কাজে অফিসে গিয়ে বিয়ে করার, তাই আর কি। অর্ণবের পেছনে দাঁড়িয়ে আনায়া মিটিমিটি হাসে। সবার সামনে গর্জে ওঠা মানুষটাকে নিজের বাবার সামনে বিড়ালের মতো মিউ মিউ করতে দেখে আনায়ার খুবই হাসি পাচ্ছে। হাসি আটকে রাখতে না পেরে আনায়া মিট মিট করে হাসে। অর্ণব ওকে চোখ রাঙানি দিতেই আনায়া ভদ্র মেয়ের মতো চুপ হয়ে গেল। ইমতিয়াজ সাহেব আশরাফ সাহেবকে বলল, ভাইজান ছেলে মেয়ে যেহেতু বিয়ে করেই নিয়েছে, আমাদের তো এতে কোনো আপত্তি নেই। তাই আমি চাচ্ছি আমার ঘরের বউকে খুব জলদি আমার বাড়ির আরেক মেয়ে করে নিয়ে যেতে। আপনি কি বলেন? আনায়ার বাবা আশরাফ সাহেব ইমতিয়াজ সাহেবের কথায় সম্মতি জানালেন। দু পরিবার মিলে আলোচনায় বসলো বিয়ের ব্যাপারে। আনায়া নিজের ঘরে চলে এলো। ওর পিছু পিছু মিহি আর নীলিমাও এলো। আনায়া বিছানায় বসতেই মিহি ওর পাশে বসে টিটকিরি মেরে বলল, তলে তলে এত কিছু হয়ে গেল আর আমরা টেরও পেলাম না। এতদিন তো খুবই বলতেন আমি এই অসভ্য এমপিকে কিছুতেই বিয়ে করব না, আমি এই অসভ্য এমপিকে কিছুতেই বিয়ে করব না, আর সোজা কাজী অফিস থেকে বিয়ে করে ফেলে। আনায়া লজ্জা পাচ্ছে। লজ্জায় ওর গাল লাল হয়ে যাচ্ছে। এখন নিজেরই নিজেকে মারতে ইচ্ছে হচ্ছে। কেন ওই অসভ্য এমপির কথায় তাকে বিয়ে করতে গেল? না হলে এদের এত কথা শুনতে হতো না। আনায়া নিজের লজ্জাটাকে প্রকাশ পেতে না দিয়ে কিছুটা রাগী ভাব নিয়ে বলল, এসব কি ধরনের কথা মিহি? আমি তোর বড় বোন হই, সেটা ভুলে যাস না। আমি কিছু বললেই দোষ, তুমি করলে দোষ নেই। আনায়া কি বলবে কিছু খুঁজে পেল না। নীলিমা আর মিহি মিলে এটা ওটা বলে আনায়া লজ্জা দিয়ে যাচ্ছে। হঠাৎ আগমন ঘটল অহনার। ও আসতেই নীলিমা ওকে আনায়ার পাশে বসার জায়গা করে দিল। অহনা আনায়াকে দেখে বলল, মাশাআল্লাহ, আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। ভাবি, তোমাকে আমার না খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে তুমি। মিহি পাশ থেকে বলল, দেখতে হবে না কার পছন্দ? এমপি সাহেব এমনি এমনি আমার বোনের প্রেমে আচার খেয়ে পড়েছে নাকি? কোয়ালিটি আছে বস। মিহির কথা শুনে নীলিমা আর অহনা শব্দ করে হেসে দিল। আনায়া বেচারি পড়েছে বেকায়দায়। সবাই মিলে ওকে লজ্জা দিচ্ছে। ও চাইলেও কিছু বলতে পারছে না। বেচারি এদের কথায় লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হলো 15 দিন পরে অনুষ্ঠান করে আনায়াকে শিকদার বাড়িতে নিয়ে যাওয়া হবে। বেচারা অর্ণবের মন খারাপ। বিয়ে করেও শান্তি নেই ওর। 15 দিন বউ ছাড়া থাকতে হবে ভেবে অর্ণবের কেমন এতিম এতিম ফিল হচ্ছে। কিন্তু সবার সামনে কিছুই বলতে পারছে না। যতই হোক ও খুব ভদ্র ছেলে বলে কথা। খাওয়া দাওয়া শেষে অর্ণবরা আনায়াদের থেকে বিদায় নিয়ে চলে গেল। অর্ণব এর মাঝে অনেকবার অহনাকে দিয়ে খবর পাঠিয়েছে আনায়াকে ওর সাথে দেখা করার জন্য, কিন্তু আনায়া যায়নি। ও জানে এখন অর্ণবের সামনে যাওয়া মানে ওর জন্য বিপজ্জনক। অর্ণবের সামনে গেলেই আনায়াকে লজ্জার সম্মুখীন হতে হবে। আর সাথে তো অসভ্য লোকটার অসভ্য কথা ফ্রি। আনায়া এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে গেল।
বিকেলের পর থেকে ওর উপর দিয়ে অনেক ধকল গেছে। বিকেলের দিকেও অবিবাহিত একটা মেয়ে ছিল, এখন একজনের অর্ধাঙ্গিনী। বিষয়টা ভাবতেই আনের গায়ে কাঁটা দিয়ে উঠছে। একদিক দিয়ে ভালো লাগছে অর্ণবের মতো একজন মানুষকে ও ওর জীবন সঙ্গী হিসেবে পেয়েছে তাই। আনায়া ফ্রেশ হয়ে বের হলো। ওর খুবই ক্লান্ত লাগছে, তাই কোনো কিছু না ভেবে বিছানায় শুয়ে পড়ল। মুহূর্তের মাঝে ঘুমের দেশে পাড়ি দিল আনায়া। আনায়া গভীর ঘুমে আচ্ছন্ন। আচমকা পাশে রাখা ওর ফোনটা সশব্দে বেজে উঠল। আনায়া ঘুমো ঘুমো চোখ হাত দিয়ে পাশ থেকে ফোনটা নিল। কোনো মতে রিসিভ করে কানে ধরল। হ্যালো। আনার ঘুমো ঘুমো কণ্ঠে কারো মনে মাদকতার সৃষ্টি হচ্ছে। সে খুব মনোযোগ দিয়ে আনার ঘুম ঘুম কণ্ঠ শুনছে। খুব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, ঘুমাচ্ছ? হুম। আনায়া পুনরায় ঘুমো ঘুমো কণ্ঠে জবাব দিল। অপর পাশে থাকা ব্যক্তির মুখে মুচকি হাসি ফুটে উঠল। তুমি কি ভুলে গেছো আজকে রাতটা আমাদের জন্য কি? আনায়া কিছুক্ষণ ভাবল, কিন্তু ওর কিছুই মনে পড়ছে না। তাই অপর পাশের ব্যক্তিকে জিজ্ঞেস করল, না, আমার কিছু মনে পড়ছে না, আপনি বলুন। অপর পাশে থাকা মানুষটা ফিস ফিস কণ্ঠে বলল, বাসর রাত। কথাটা আনায়ার কর্ণকুহরে পৌঁছাতেই ও লাফ দিয়ে উঠে বসলো। ফোনটার সামনে এনে দেখলো স্ক্রিনে অসভ্য লোক নামটা ঝলঝল করছে। আনায়া আজকে সারাদিনের কথা মনে করল। ওদের বিয়ের কথা স্মরণ হতেই মনে পড়ল সত্যি তো আজকে ওদের বাসর রাত। আনায়া তো এত কিছু মনে রাখেনি, ও দিব্যি ঘুমোচ্ছিল। আনায়াকে কিছু বলতে না দেখে অর্ণব বলল, কি হলো, কিছু মনে পড়লো? আনায়া না জানার ভঙ্গি করে বলল, না, আমার কিচ্ছু মনে পড়ছে না। অর্ণব দুষ্টু হেসে বলল, তাহলে আমি কি আসবো তোমাকে মনে করাতে? আনায়া চিৎকার দিয়ে বলল, না, আপনার আসার দরকার নেই, আমি ঘুমোচ্ছি, আপনি নিজেও ঘুমান, আল্লাহ হাফিজ। বলেই আনায়া ফট করে ফোনটা কেটে দিল। ওর এমন বোকামতে অপর পাশে অর্ণব শব্দ করে হেসে দিল। হাসি থামিয়ে বলল, পাগলি বউ আমার। আধারে আচ্ছন্ন পুরো ঘর, হিমশীতল পরিবেশ, গভীর নিদ্রায় আচ্ছন্ন এক রমণী নিদ্রায় নিজেকে আবেশে জড়িয়ে রেখেছে। এমন মুহূর্তে রমণীর হাতের কাছে থাকা ফোনটা বেজে উঠল। হাতড়ে ফোনটা খুঁজে রমণী হাতে নিল। তার এত স্বাদের ঘুম এতক্ষণে বিদায় নিয়েছে। পিটপিট করে চোখ খুলে দেখল তার প্রাণপ্রিয় সখীর ফোন। ফোনটা রিসিভ করে কানে ধরল। অপর পাশ থেকে অর্ষা হন্তদন্ত হয়ে বলল, দোস্ত, তুই আজকের নিউজ দেখেছিস? আনায়া ভ্রু কুঁচকে ফেলল। এই সকালবেলা অর্ষা নিউজ দেখার জন্য এত স্বাদের ঘুমটা ভাঙালো। আনায়া ধমক দিয়ে বলল, তুই শুধুমাত্র নিউজ দেখার জন্য আমার ঘুম ভাঙালি? কি এমন নিউজ দিচ্ছে যা দেখার জন্য তুই আমার এত স্বাদের ঘুমটা নষ্ট করলি? তুই শুধু নিউজটা দেখ, তাহলেই দেখবি তোর ঘুম এমনি উড়ে যাবে। ঘুম তো তুই নিজেই উড়িয়ে দিয়েছিস, বাকি আর কি আছে? টিভিটা অন কর, দেখবি তোর বাকি ঘুমও উড়ে যাবে। আনায়া ফোনটা রেখে সামনের ঘড়ির দিকে তাকালো। 10:05। রুম অন্ধকার থাকায় কোনো আলো আসছিল না, তাই ও বুঝতে পারেনি এতটা বেলা হয়ে গেছে। কালকের ধকলে ক্লান্ত থাকায় ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেছে। আনায়া জানালার পর্দাগুলো সরিয়ে দিল। পুরো ঘরটা মুহূর্তের মাঝেই আলোকিত হয়ে গেল। আনায়া ফ্রেশ হতে চলে গেল। নিচে নেমে আনায়া খাবার নিয়ে টিভির সামনে বসলো। আনায়া খাবার মুখে পড়ে টিভির চ্যানেল চেঞ্জ করে নিউজ চ্যানেল দিল। আনায়ার মুখের খাবার ওর গলায় আটকে গেল। টিভিতে দেখাচ্ছে নিশানের হাতে হাত করা। চারপাশ থেকে পুলিশ ওকে ঘিরে রেখেছে। একজন রিপোর্টার মাইক হাতে নিয়ে বলছে, এবারে নির্বাচনে অন্য শিকদারের বিপরীতে নির্বাচনের হেরে যাওয়া নিশান আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের বক্তব্য মতে নিশান আহমেদ তার কোম্পানিতে সবার অগোচরে ড্রাগস পাচার করতেন। গোপন সূত্রে এই তথ্য পাওয়ার পর পুলিশ নিশান আহমেদের গোডাউনে তল্লাশি চালালে সেখানে থেকে কয়েক কোটি টাকার ড্রাগস উদ্ধার করেন। অতঃপর পুলিশ সকল প্রমাণের ভিত্তিতে নিশান আহমেদকে গ্রেপ্তার করেন। বিস্তারিত জানতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আনায়া মুহূর্তের মাঝে স্তব্ধ হয়ে গেল। লোকটা খারাপ এটা জানতো, তবে এতটা নিকৃষ্ট হবে সেটা ওর কল্পনাতেও ছিল না।
আনায়ার গলা দিয়ে খাবার আর নামলো না। খাবারটা সেভাবে রেখে নিজের রুমে চলে এলো। নিশানকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্পেশাল একটা রুমে রেখেছে। হঠাৎ সেখানে অর্ণবের আগমন ঘটল। অর্ণব একটা চেয়ার নিয়ে নিশানের সামনে বসলো, পায়ে পা তুলে। নিশান রাগী চোখে ওর দিকে তাকিয়ে আছে, তবে অর্ণবের সেদিকে খেয়াল নেই। অর্ণব নিশানের দিকে তাকিয়ে বাঁকা হেসে জিজ্ঞেস করলো,